চীন ছাড়া সব দেশের ওপর ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনুস। কামরাঙ্গীর চরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ অভিযুক্তরা মামলার পলাতক আসামি। নবায়নযোগ্য জ্বালানি সহ নানা খাতে ১ বিলিয়ন বিনিয়োগে আগ্রহী ইউরোপ। মিলিটারি ইকোনমিক জোনের চিন্তা সরকারের। বাংলাদেশের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনা, মিলবে প্রাকৃতিক সম্পদ, জলবায়ু পরিবর্তন তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে সঞ্চারে মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবর। বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের ওপর থেকে ৯০ দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর সঙ্গে নতুন আলোচনার কথা উল্লেখ করে বুধবার ট্রুথ সোশ্যালে এক ঘোষণা দিয়েছেন তিনি। তবে চীনের উপর শুল্ক বাড়িয়ে করলেন ১২৫%, যা অবিলম্বে কার্যকর হচ্ছে বলে জানান তিনি। ২ এপ্রিল চীনা পণ্যে ৩৪% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যে একই পরিমাণ শুল্ক আরোপ করে চীন। দেশটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ হন ট্রাম্প। এটি প্রত্যাহার না করলে আরও ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি। তবে চীন অনড় থাকে, ফলে বুধবার থেকে দেশটির উপর আরও ৫০% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চীনা পণ্যে শুল্ক বেড়ে দাঁড়ায় ১০৪%। তবে এবারও ছাড় দেয়নি বেইজিং। মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ৮৪% করে চীন। এটি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ১০৪% শুল্ককে নিপীড়নমূলক আখ্যা দিয়ে এর জবাবে বাড়তি শুল্ক ধরা হয়েছে বলে জানায় তারা। এর কিছুক্ষণ পরেই আবারও চীনের উপর শুল্ক বাড়ান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, চীনের উপর ১২৫% শুল্ক অবিলম্বে কার্যকর হচ্ছে। ট্রাম্প আরও বলেন, শুল্ক ইস্যুতে আলোচনার জন্য ৭৫টির বেশি দেশ মার্কিন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেয়নি। সেই কারণে ৯০ দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করেন তিনি। এর আগে চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপে এশিয়ার শেয়ার বাজারে আবারও পতন হয়। বুধবার ইউরোপের শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পরপরই সূচক নেমে যায়। এদিকে জ্বালানি তেলের দাম আরও কমেছে। অপরিশোধিত তেল এখন ব্যারেল প্রতি $৬০, যা ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। দর কমেছে ডলারেরও। সব মিলিয়ে মন্দার আশঙ্কা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাত ১২টার দিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এতে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, ৯০ দিনের শুল্ক স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্টকে ধন্যবাদ। বাণিজ্য এজেন্ডার সমর্থনে মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখা হবে। এর আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল, বুধবার রাতে তা ৩ মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কামরাঙ্গীর চরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন মাসুদ ও নাদিম নামে ২ তরুণ। বুধবার রাতে সিলেটি বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে ছোড়া হয় ককটেল। পরে তাদের পিটুনি দেয় স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ছিনতাই চাঁদাবাজি করছিল ১২ থেকে ১৫ জনের এই চক্র। তারা নানা মামলার আসামি। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই কামরাঙ্গীরচরে শুরু হয় চাঁদাবাজের দৌরাত্ম্য। স্থানীয়রা আরও বলছেন, হাটবাজার, নৌকাঘাট, ভবন মালিক থেকে শুরু করে তাদের হাতে জিম্মি নানা শ্রেণীর পেশার মানুষ। বিভিন্ন বাড়িওয়ালাদের হুমকি দুমকি এরকমভাবে তারা প্রায় এই ৩-৪ মাসে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা তারা
লুইটা লিয়ে গেছে অনেক মানুষের। ওনারা থাকা পর্যন্ত আমরা মনে করেন বাসাতে বাড়িলে আমরা ভয় করছি। আমরা এক যে রিক্সা চালাই, আমরা যে বাসাতে বাড়িয়েছি আমরা সামনে চাকু ধরছে, টাকা দে না দিলে ভাড় দিমু, কি করবো? আমার কাছে তো 15,000 টাকা নিছে। ডাক দিয়ে নেওয়া গ্যারেজ আটকাইছে, আটকাই বলতেছে তোরা 55,000 টাকা দিবি। আমি কি ভাই আমরা 55,000 টাকা দিব কই থেকে? অভিযোগ রয়েছে 8 মার্চ চায়ের দোকানদার নূর মোহাম্মদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে মাসুদ ও তার সহযোগীরা। তা দিতে না চাইলে করা হয় ছুরি আঘাত। বুধবার রাতে 7-8 জনের দল নিয়ে আবারও চাঁদা নিতে এলে স্থানীয়দের সঙ্গে বাধে সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটায় চাঁদাবাজেরা। পরে গণপিটুনিতে মারা যান মাসুদ ও নাদিম। আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে যে কোনো সময় তার মানমু বাজারে এসে থেপ দেয়। এমন সময় যে সময় কোনো লোক থাকে না, হয়তো নামাজের সময় নামাজের ভিতরে চলে আসে, বা হয়তো নিরিবিলি সময় সবসময় বাজারে লোক থাকে না। এরপরে 100-র মতো দোকান আছে, 2 বাজার মিলা, 2টা বাজার মিলা। তারা এই প্রতিরোধ সবাই মানে প্রস্তুত আর কি, যার কারণে হয়তো বাঁচতে পারছি না, আমি বাঁচতে পারতাম না। এই চক্রটি বেশ কয়েকদিন ধরেই সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ করে আসছিল বলে জানিয়েছে পুলিশও। কামরাঙ্গীচর থানার ওসি জানান, নিহত ব্যক্তিরা পলাতক আসামি। তাদের নামে রয়েছে একাধিক মামলা। চিল্লাপাল্লা শুরু করলে তখন এলাকার লোকজন তাদের বেড় দিয়ে ধরে ঘেরাও করে, তখন তারা 5-6টা ককটেল থ্রো করে। তারপরে 2টা ককটেল বিস্ফোরিত হয়, বাকি 4টে অবিস্ফোরিত থাকে। পরবর্তীতে এলাকার 5-7 হাজার জনগণ তাদের মাছ ধরে পিঠে আহত করলে আমরা তাৎক্ষণিকভাবে 2জনকে ওদেরকে ঢাকা মেডিকেলে পাঠাই। ঢাকা মেডিকেলে পাঠালে একজন ঢাকা মেডিকেলে কিছুক্ষণ চিকিৎসার পরে হয়তো 15-20 মিনিট চিকিৎসা করে মারা যায়, আর একজন ঘটনাস্থলে মারা যায়। চক্রটির আহত এক সদস্য চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। এরই তদন্তের কাজও শুরু করেছে পুলিশ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিনিয়োগ সম্ভাবনার যে দ্বার খুলেছে তা কাজে লাগাতে চান দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা। এক্ষেত্রে নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার ও উদ্যোক্তাদের আন্তরিকতায় তা কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন তারা। সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ। 80 দশকে ইয়ং ওয়ান কর্পোরেশন প্রথমবারের মতো বাংলাদেশে আসে। চট্টগ্রামে গড়ে তোলা হয় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। সেখানে রয়েছে ইয়ং ওয়ানের 48টি কারখানা, যার উদ্যোগ নেন কোরিয়ান নাগরিক কিহাক সাং। বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। দেশের অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান, যার স্বীকৃতিস্বরূপ কিহাক সাংকে এবার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে সরকার। সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যি গর্বিত ও কৃতজ্ঞ। অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক। আপনারা বাংলাদেশের এই নতুন প্রশাসনের উপর আস্থা রাখতে পারেন। দেশি বিনিয়োগকারীদের ক্যাটাগরিতে পুরস্কার পায় ওয়ালটন, যারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স এবং টেকনোলজি পণ্য উৎপাদক। বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করার জন্য এইভাবে এগিয়ে আসছে, সুতরাং আমাদেরও আরও কিছু করার অবশ্যই আছে। আমরা ইতিমধ্যেই আরও 2-একটা প্রজেক্ট নিয়ে আলাপ করে ফেলেছি বা জিনিসগুলো নিয়ে কাজ করছি। দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত পণ্য কেনাবেচার ডিজিটাল মার্কেট প্লেস ফেব্রিক্স লাগবে। দেশে নানা প্রতিকূলতা থাকলেও ইচ্ছা শক্তির ফলেই এগিয়ে যাওয়া সম্ভব, জানান এর উদ্যোক্তা। চিফ অ্যাডভাইজার সাহেব একটা বলছে যে ইস ক্রেজি, ক্রেজি মানে কি, এখানে চ্যালেঞ্জ থাকবে, এখানে বাধা থাকবে, প্রবলেম থাকবে, সো এটাকে ওভারকাম করি আমরা সামনে যেতে হবে এবং আমরা যাচ্ছি। বিনিয়োগের নানা চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। এই জন্য তাদের সব ধরনের নীতি সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস সরকারের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শেষ হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেষ দিনের প্রথম সেশনে থাকছে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনার। আলোচনা করবেন দেশ বিদেশের আর্থিক খাত বিশ্লেষকরা। একই সময়ে অন্য হলরুমে পোশাক খাত নিয়ে আলাদা সেশন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। এছাড়া দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত থাকছে স্বাস্থ্যসেবা ও কৃষি নিয়ে আলাদা সেশন। প্রতিটি সেশনেই দেশ বিদেশের বিশ্লেষকরা বিনিয়োগের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে 2 বছরে আরও 1 বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চায়। চলমান বিনিয়োগ সম্মেলনের এক সেমিনারে শিল্প গ্রুপ প্রাণের 100 মেগাওয়াট সৌর কেন্দ্রের বিদ্যুৎ কেনায় চুক্তি করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড H&M। বুধবার সম্মেলনের তৃতীয় দিন শেষে বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, ভবিষ্যতে মিলিটারি ইকোনমিক জোন স্থাপনেরও পরিকল্পনা আছে। 2040 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে ব্যবহারের লক্ষ্য থাকলেও তা অর্জনে গতি আসেনি। কয়েকটি সৌর কেন্দ্র থেকে এখন জাতীয় গ্রিডে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ মিলছে। পরিবেশ দূষণ রোধে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুতের হ্রাস টানতে চায় সরকার। এজন্য বেসরকারি খাতে নবায়নযোগ্য বিদ্যুৎ বেচাকেনার সুযোগ উন্মুক্ত হলো চলমান বিনিয়োগ সম্মেলনে। Promotion of renewable energy, solar, wind, waste to energy and so on. দেশের শিল্পগ্রুপ প্রাণ আরএফএল বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড H&M এর কাছে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ বিক্রি করবে। এমন একটি সমঝোতা চুক্তি সই হলো বুধবার। প্রকল্পে $1.5 থেকে $200 মিলিয়ন বিনিয়োগ করতে পারে আইএফসি। মৌলভীবাজারে 100 মেগাওয়াট ফ্লোটিং সোলার করছি এবং সেটার জন্য আজকে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছি আমরা H&M এর সাথে, যে ওনারা আমাদের থেকে ওনাদের কাস্টমারদের মাধ্যমে আমাদের থেকে এই পাওয়ারটা কিনে নেবেন এবং ওনাদের কাস্টমাররা আমাদের এই পাওয়ারটা ব্যবহার করবেন। এবং আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়নে তারা বর্তমানে একটা নিয়ম গ্রহণ করেছে যে তাদের উৎপাদিত সমগ্র পণ্য সামগ্রী কিন্তু এখন রিনিউয়েবল পাওয়ার থেকে হতে হবে। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠকে দেশে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন আইএলওর সঙ্গে শ্রম খাতের উন্নয়নে সমঝোতা চুক্তিও সই হয়েছে। চীনের হান্দা গ্রুপ $150 মিলিয়ন বিনিয়োগে সমঝোতা সই করেছে। আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য। কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টরকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টর, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান। তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য থাকা উচিত নয় বলেও মনে করেন বিডা চেয়ারম্যান। একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাকাশে উন্মুক্ত হচ্ছে বাংলাদেশের নতুন সম্ভাবনা। 54তম দেশ হিসেবে নাসার সঙ্গে মঙ্গলবার চুক্তি সই করে বাংলাদেশ। এর ফলে মহাকাশ থেকে প্রাকৃতিক সম্পদ সুরক্ষা, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণার তথ্য উপাত্ত পাবে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে নাসার আর্টেমিস অ্যাকর্ডসে যুক্ত হয় বাংলাদেশ। এর মধ্য দিয়ে তাদের ওয়েবসাইটে ভেসে ওঠে লাল সবুজের পতাকা। নাসা বলছে বাংলাদেশের সঙ্গে এই চুক্তির ফলে মহাকাশ গবেষণা পাবে নতুন মাত্রা। আর দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো বলছে এর মধ্য দিয়ে মিলবে নাসার বিশাল তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ। স্পেস এক্সপ্লোরেশন, স্পেসে যে বিভিন্ন সেলেস্টিয়াল বডি সেগুলোতে যাওয়া এবং কোনো স্পেসিমেন থাকলে সেগুলো কালেক্ট করা এবং স্পেস রিলেটেড অন্যান্য তথ্যাদি, স্পেস ডেব্রিজ থেকে শুরু করে সব কিছুর উপরে যে গবেষণা কাজ চলমান হবে ভবিষ্যতে, এটার মাধ্যমে সেখানে আমরা সরাসরি সংযুক্ত থাকতে পারব। সেই সঙ্গে বাড়বে গবেষণাধর্মী কাজ, বলছেন স্পার্সোর কর্মকর্তারা। আমরা আগে স্পার্সোতে মেইনলি স্যাটেলাইট অ্যাপ্লিকেশন নিয়েই আমরা কাজ করতাম, কিন্তু এখন মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভবিষ্যতে আমরা হয়তো মহাকাশের যে অন্যান্য গবেষণা এবং টেকনোলজিক্যাল অন্যান্য যে রিসার্চ সেগুলো নিয়ে কাজ করব এবং এটার মাধ্যমে সেটা দিগন্ত আরও উন্মোচিত হবে। বিশ্লেষকরা বলছেন আর্টেমিস অ্যাকর্ডসে যুক্ত হওয়ায় জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের তথ্য পাওয়া হবে সহজ। স্পেসের ডাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। মানে আপনার যদি একটা স্যাটেলাইট না থাকে, আপনি সেই ডাটা কেমন করে পাওয়া সম্ভব?
সো এটা আমরা পেতে যাচ্ছি এবং এই পাওয়ার দ্বারটা আমাদের উন্মুক্ত হচ্ছে। ফাইন্যান্সিয়ালি কতটুকু বেনিফিট হবে সেটা আমি জানি না, বাট এই ডাটা এইগুলির মূল্যায়ন করা খুবই ডিফিকাল্ট, যেগুলো ভ্যালু কত। ওকে, সো আমরা যে আবহাওয়া বলেন বা জিএনএসএস বলেন বা নেভিগেশন বলেন, সব জায়গায় আমাদের স্পেস থেকে ডাটা লাগবে। তবে এর পূর্ণ ফল পেতে আরও 15 থেকে 20 বছর সময় লাগবে বলে জানান বিডার চেয়ারম্যান। এই অ্যাকর্ডটা সাইন করার ইফেক্ট আমাদের বুঝতে হয়তো 15 থেকে 20 বছর সময় লাগবে। আজ থেকে 20 বছর পরে হয়তো আমরা যে মুন এক্সপ্লোরেশনের কথা বলি, আমাদের স্পেস এক্সপ্লোরেশনের কথা বলি, সেখানে বাংলাদেশিরাও স্পেস এক্সপ্লোরেশনে যাবে। সো আমাদেরও হয়তো একজন অ্যাস্ট্রোনট থাকবে। প্রাথমিকভাবে 7 দেশ সই করার মধ্য দিয়ে আর্টেমিস অ্যাকর্ডসের যাত্রা শুরু হয় 2020 সালে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত, যা বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে। 2020 সালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুবিধা দেয় দেশটির কেন্দ্রীয় শুল্ক বোর্ড CBIC। ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য পাঠানোর সুবিধা পায় বাংলাদেশ। 8 এপ্রিল যা বাতিল করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম অনুযায়ী সব সদস্য রাষ্ট্রকে স্থলবেষ্টিত দেশগুলোর সঙ্গে পণ্য চলাচলের জন্য ট্রানজিটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ভারত ও বাংলাদেশ উভয়ই এই জেনেভা ভিত্তিক সংস্থার সদস্য। ব্যবসায়ী নেতারা বলছেন এতে খুব একটা সমস্যায় পড়বে না বাংলাদেশ। ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটি ভারত দিয়েছিল সেটি 8 এপ্রিল তুলে নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই যে এই সিদ্ধান্ত বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। নেপাল ভুটানে যে মালটা যায় ট্রান্সশিপমেন্ট হইয়া, সেটা এখানে এফেক্ট করবে না। কারণ হচ্ছে নেপাল এবং ভুটানের যে মালটা যায়, এটা হচ্ছে নেপালের সাথে ইন্ডিয়ার যে এগ্রিমেন্ট বা ভুটানের সাথে ইন্ডিয়ার যে এগ্রিমেন্ট তার আওতায় যায়। সুতরাং সেটা এই জায়গাতে এফেক্ট করবে না বলে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি। হঠাৎ ভারতের CBICর এমন হঠকারী সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছেন না দেশের ব্যবসায়ীরা। বিকল্প খুঁজে নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। WTO রুলস অনুযায়ী এটা ভারত করতে পারে না, এটা নিয়ে বাংলাদেশ হয়তো WTOতে অভিযোগ করতে পারে বা কথা বলতে পারে। প্রতিবেশী দেশের সাথে আমি মনে করি এটা ভালো আচরণ নয়, অসৎ আচরণ। যখন আমরা সারা বিশ্বের বড় বড় ইনভেস্টরদেরকে এখানে আহ্বান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তখন ভারত এটাকে ওই সময়টা বুঝে ইন্টেনশনালি সেটা করেছে। যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে, সেগুলো ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে আওতামুক্ত থাকবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি। এজন্য 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে দলটি। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর আলোচনাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচন, সংবিধান সংশোধনী সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। জানান, বিএনপি মনে করে জুনের আগে নির্বাচনে সব প্রস্তুতি সম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইবে দলটি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিভ্রান্তি আছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলেও দাবি তার। এখানে মিস ইন্টারপ্রিট করা হয়েছে। যেটা স্প্রেডশিট আমাদেরকে দেয়া হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে,
এটা আসলে একটা অপূর্ণাঙ্গ বিষয়। অন্য এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে তা জনগণের দাবি। একে স্বাগত জানায় বিএনপি। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মসূচিতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হচ্ছে। গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করে বিএনপি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 3 মাসে রাজশাহী বিএনপিতে দ্বন্দ্বের জেরে নিহত হয়েছেন 4 জন। এই জন্য গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দলে অনুপ্রবেশকারী ও সুযোগ সন্ধানী নেতাদের দায়ী করছেন প্রবীণ নেতারা। তারা জানান, ব্যক্তি স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও অনেকেই মানছেন না কেন্দ্রীয় নির্দেশনা। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে 2019 সালের জুলাই মাসে। আর 3 বছর আগের ঘোষিত আহ্বায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপি। কমিটিতে পদ পাওয়া আর না পাওয়াদের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। তারা কর্মসূচিও পালন করেন আলাদাভাবে। 5 আগস্ট স্বৈরশাসনের পতনের পর রাজশাহী বিএনপির বিভিন্ন ইউনিটে বিভক্তি আরও দৃশ্যমান। এর প্রভাব পড়েছে অঙ্গ সংগঠনগুলোতেও। নিজেদের মধ্যে প্রায়ই ঘটছে অপ্রীতিকর ঘটনা। 5 তারিখের পরে তো নিজেকে বিএনপির কর্মী বা বিএনপি নেতা হিসেবে দাবি করছে, কিন্তু তাদেরকে তো আমরা দীর্ঘ 14-15 বছরে যে আমরা বিভিন্নভাবে দলের মিছিল মিটিং প্রোগ্রামে ছিলাম, তারাকে তো দেখতে পাইনি। তবে নেতারা বলছেন, সংঘাতসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করলেই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে নেতাকর্মীদের। মার্ডারের কথা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা আমাদের দলের লোকেরা জড়িত না, এবং কে যে করেছে সেটাও বলতে, এটা তো তারা স্বৈরাচার যারা আছে আমাদের ঘাড়ে দোষ চাপানোর জন্য, আমাদের লোকদের দোষ চাপানোর জন্য সেটা করে থাকতে পারে। দীর্ঘদিন ভোট দিতে না পারা এবং নির্বাচন না করার ক্ষেত্রেও একটা সেশন জটের মতো মানে রাজনৈতিক জট তৈরি হয়েছে। এই জটের কারণে এই জটিল জিনিসগুলো কখনো কখনো পাবলিকের সামনে চলে আসছে। আমরা আমাদের জায়গা থেকে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দলের প্রবীণ নেতাদের দাবি, সুবিধাভোগী নেতাদের আশ্রয়ে থেকে সুযোগ সন্ধানীরা নিজেদের স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যারা অরিজিনাল বিএনপি তারা এটার মধ্যে ইনভলভ না। দলের যারা পোর খাওয়া তাদের নেতৃবৃন্দ সর্বস্তরের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মহিলা দল, সবাই ঘৃণা করছে। চলতি বছর বিএনপির দুপক্ষের সংঘর্ষে রাজশাহী নগরীতে মারা গেছেন এক রিকশা চালক। পবাই প্রতিপক্ষের গুলিতে নিজ বাড়িতে খুন হন যুবদল নেতার বাবা। আর তানোরে দুপক্ষের সংঘর্ষে মারা গেছেন বিএনপির স্থানীয় 2 নেতা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। হঠাৎই দুর্নীতি দমন কমিশনে হাজির হলেন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন, তবে কার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন তা গোপন রেখেছেন দুজনই। সেই তথ্য জানায়নি দুদকও। তবে সার্জিস আলম অভিযোগ করেন, অতীতে অনেকেই দুদককে ব্যবহার করে গড়ে তুলেছেন অর্থের পাহাড়, আর নিরপরাধ অনেকেই হয়েছেন হয়রানির শিকার। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অভিযোগ কার বিরুদ্ধে তা নিয়ে সংশয় থেকেই গেল। 2 নেতা বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সোয়া 1 ঘণ্টার মতো বৈঠক করেন। জমা দেন লিখিত অভিযোগ। সেই সব বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হননি চেয়ারম্যান। স্পষ্ট কিছু বলেননি সংস্থাটির মুখপাত্র। কিছু অভিযোগ দিতে আসছিল। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। তবে দুদক ছেড়ে যাওয়ার আগে সার্জিস আলম সংস্থাটির অতীত কর্মকাণ্ডের বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। দুর্নীতির আরও অভিযোগ নিয়ে শিগগির আবারও দুর্নীতি দমন কমিশনে যাবেন বলে জানিয়েছেন এই 2 নেতা।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, চলবে 13ই মে পর্যন্ত। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এই পরীক্ষা। এবছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষা চলার সময় 13ই মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। তবে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করারও আহ্বান শিক্ষা বোর্ডের। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। এতে শিক্ষার মান কমে যাওয়ার পাশাপাশি ক্লাসে কমছে শিক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, সীমান্তবর্তী এলাকায় শিক্ষকরা বেশি দিন থাকতে চান না, তবে দ্রুত সংকট সমাধান কেটে যাওয়ার আশা তার। ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জেলার 5 উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 998টি। এর মধ্যে 4 উপজেলার সীমান্ত এলাকায় রয়েছে 100টি বিদ্যালয়। কিন্তু এসব বিদ্যালয়গুলো ধুঁকছে শিক্ষক সংকটে। তথ্য বলছে, সীমান্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকের পদ রয়েছে 600টি, কিন্তু এর বিপরীতে শিক্ষক রয়েছে 400 জন। শিক্ষক সংকটে কমে যাচ্ছে শিক্ষার মান, শিক্ষার্থীরা ঝুঁকছেন প্রাইভেট স্কুলে। আমাদের গ্রাম অঞ্চলের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এগুলার শিক্ষার মান এত খারাপ, মানে ভালো শিক্ষক নাই। 2 নাম্বার হচ্ছে যে আপনার এই যে শিক্ষকগুলো শিক্ষকতা করতেছে এখানে তাদের বাচ্চা কাচ্চাগুলোর বাইরে দিয়ে দিচ্ছে। শিক্ষকরা বলছেন, এই পরিস্থিতিতে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে তাদের। দুইজনের পক্ষে এই স্কুলের কার্যক্রম চালিয়ে নেওয়াটা খুব কষ্টকর, এতটাই কষ্টকর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম। কারণটা হলো পার্শ্ববর্তী বিদ্যালয় আছে এবং কিন্ডারগার্টেন স্কুল অনেকগুলো আছে, এই জন্য আমাদের ছাত্রছাত্রী কম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, সীমান্তবর্তী এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকরা বেশি দিন থাকতে চান না, বদলি হয়ে চলে যান অন্য জায়গায়। শিগগিরই শিক্ষক সংকট কেটে যাবে বলে জানান তিনি। অনলাইনের মাধ্যমে আবেদন করে তারা দেখা যায় যে তাদের নিজ নিজ এলাকায় বা শহর এলাকায় চলে আসার চেষ্টা করে, যার জন্য সীমান্তবর্তী এলাকাগুলিতে শিক্ষকের স্বল্পতাটা থেকেই যাচ্ছে। পার্শ্ববর্তী কোনো স্কুল থেকে সেখানে শিক্ষক সংযুক্তি দিয়ে ওই স্কুলগুলি শিক্ষক স্বল্পতা পূরণ করার চেষ্টা করতেছে আমরা। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে 5,025টি সহকারী শিক্ষকের পদের বিপরীতে কর্মরত 4,599 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বোরো মৌসুমে 49 টাকায় চাল ও 36 টাকা কেজি দরে ধান কিনবে সরকার, যা গত বছরের চেয়ে কেজিতে 4 টাকা বেশি। বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য উপদেষ্টা জানান, 24শে এপ্রিল শুরু হবে সংগ্রহ অভিযান। অর্থ উপদেষ্টা জানান, ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হলে কোনো খাদ্য সংকট হবে না। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান চাল কিনতে বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বসে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা। সভায় বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 17.5 লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 3 লাখ টন ধান ও সেদ্ধ চাল 14 লাখ টন। প্রতি কেজি বোরো ধান 36 টাকা আর সেদ্ধ চাল কেনা হবে 49 টাকা দরেই। গত বছরের তুলনায় কেজিতে 4 টাকা বেশি। একই সঙ্গে 36 টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। ধান প্রতি কেজি 36 টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি 49 টাকা, আর গম প্রতি কেজি 36 টাকা। ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। অর্থ উপদেষ্টা জানান, সরকার যে পরিমাণ ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে তাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো খাদ্য সংকট হবে না। আর ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা প্রকাশ করেন কৃষি উপদেষ্টা। আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ বিষয় আমরা করেছি।
আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। তাও আবার একটু জানেন কিন্তু পরিস্থিতির উপরে নির্ভর করে এটা ওয়েদারটা অনেকটা 24 এপ্রিল থেকে সারা দেশে ধান চাল কেনা শুরু করবে সরকার। সংগ্রহ অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে 13 উপজেলায় কৃষকদের কাছ থেকে কয়েক গুণ বাড়তি সেচ মূল্য আদায়ের অভিযোগ উঠেছে। চাষিদের অভিযোগ, সেচ কমিটির নির্ধারিত টাকার চেয়ে প্রতি বিঘায় 2 থেকে 3 গুণ অতিরিক্ত নিচ্ছেন সেচ মালিক ও অপারেটররা। এতে বাড়ছে উৎপাদন খরচ। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। দিনাজপুরে বোরো রবি মৌসুমে প্রতি একর জমিতে সেচের পানির জন্য ৩,২০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত দাম বেঁধে দিয়েছে সেচ কমিটি। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি মালিকানায় গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচের পানি সরবরাহ করা হয়। তবে চাষিদের অভিযোগ, জমি বেঁধে ৫,৫০০ থেকে ৭,৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটররা কোনো কার্ড না দিয়ে অবৈধভাবে আদায় করছে টাকা। ৪,০০০ এর আগে ছিল, এবার নাকি ৪৬০০ টাকা ধরতে চাচ্ছে। অধিনায়ক বর্তমান তাদের কাছে কার্ড, আমাদের কাছে কোনো কার্ড নাই। বাড়তি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেছেন অপারেটর ও নলকূপ মালিকরাও। খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখাচ্ছেন তারা। কেন শর্মা উঠানামা করার তোনে ৫,৫০০ টাকা দিচ্ছে, আর কিষাণ পাটের টাকা খরচ বেশি। কার্ড তো আমরা দিতে চাই, কিন্তু কার্ড তো মনে করো যে ওরা ওরা আসতেও পারে না, কার্ড দিয়ে মোটর জুড়তে পারে না। এদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইকুইপমেন্টের মাধ্যমে পরিচালিত হয়, কৃষকগণ যার যার কার্ডের মাধ্যমে সেচ নিয়ে থাকে। এর বাইরে যদি কোনো বিষয় থাকে, কোনো অভিযোগ স্পেসিফিকভাবে আমাদের জানালে আমরা সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। উপজেলা কমিটি যে সেচ কমিটি রয়েছে তারা যদি মিটিং করে, প্রতি মাসে মিটিং হয় এবং জরুরি যে কোনো জরুরি প্রয়োজনে তারা মিটিং করে কোথাও সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা গ্রহণ করবে। জেলায় ৭২,৭৭৬টি গভীর ও অগভীর সেচ যন্ত্রের মধ্যে ১,৭৭৩টি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের। এছাড়া বিএডিসির ১২৪টি এবং বাকিগুলো ব্যক্তি মালিকানাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে প্রথমবারের মতো চালু হয়েছে রাবার ড্যামের মাধ্যমে পানি ধরে রাখার প্রকল্প। এর ফলে ৯৬ কিলোমিটার দীর্ঘ মহানন্দা নদীর ৭০ কিলোমিটার জুড়ে পানি আছে অন্য বছরের তুলনায় বেশি। তবে বাকি ২৬ কিলোমিটার পানি শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাবার ড্যামের মাধ্যমে নদীর একটি অংশকে হত্যা করল পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জে আন্তঃসীমান্ত নদী মহানন্দার দৈর্ঘ্য ৯৬ কিলোমিটার। বাংলাদেশ অংশে প্রবেশমুখ থেকে নদীর ভাটিতে ৭০ কিলোমিটার দূরে নির্মাণ করা হয়েছে এই রাবার ড্যাম। ড্যামটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায়। এবছরই প্রথমবারের মতো ড্যামের মাধ্যমে নদীর একটি অংশে পানি আটকে রাখা হয়েছে। তবে ভাটির ২৬ কিলোমিটার নদী একেবারেই পানি শূন্য অবস্থা। আপনার এখন পানি টানি তো কিছু নাই, আপনার শুকিয়ে যায় পানি, তো ওদিকে আপনার আটকে আছে। এখন এরকম শুকিয়ে গেছে, আরও সামনে তো ১ মাস খরা আছে, আরও অবস্থা খারাপ হয়ে যাবে, মানে ড্যাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিক। রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছেন, এমন প্রকল্পের দুটি দিক থাকে, একদিকে উপকার হলে আরেকটি দিকে কিছুটা ক্ষতির মুখোমুখি হতে হয়। তবে সংকট সমাধানে পদ্মা নদী থেকে পানি এনে সংরক্ষণ করা যেতে পারে। আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে পদ্মা নদীর পানি এই যে ২৬ কিলোমিটার আছে সেটা ব্যাক ওয়াটার ফ্লো দিয়ে এখানে পানিটা নিয়ে আসা। এর জন্য একটা আমাদের ড্রেজিং বা খননের কার্যক্রম নিতে হবে এবং একটা ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে, যাতে পদ্মার পানিটা এই ডাউন স্ট্রিমে ২৬ কিলোমিটার লোকজন পায়। এই জন্য আমরা একটা চেষ্টা করছি। মহানন্দা নদীর উপর ৩৯৩ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামের কাজ ২০২১ সালে শুরু হয়। এর কাজ শেষ হয়েছে চলতি বছরেই।
শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 155 কোটি, তবে পরবর্তীতে আরও 69 কোটি টাকা ব্যয় বাড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রবিনটেক্স নামে এক পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাইয়ের জেরে বুধবার সকালে এই সংঘর্ষের শুরু হয়। এ সময় শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে রাখেন। স্থানীয়রা জানায়, ঈদের আগে 50 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এই নিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টা করে আসছিলেন শ্রমিকরা। পরে তারা ঢাকা সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। এ সময় মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 20 জন আহত হন। এই ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। ঢাকার ধামরাইয়ে ওয়াশিং কারখানায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ডাকাত দলের ব্যবহৃত পিকআপ গাড়িটি। পুলিশ জানায়, 5 ফেব্রুয়ারি রাতে ধামরাইয়ের কেলিয়ায় মেন্স ওয়াশিং নামে একটি কারখানায় ডাকাতরা নিরাপত্তা প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত পা বেঁধে কারখানার ভেতরে ট্রান্সফরমারে ব্যবহৃত তামার তার ও অফিসের ব্যবহৃত বেশ কয়েকটি ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ধামরাই থানায় ডাকাতি মামলা দায়ের করে। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করে। নেত্রকোনার মদনে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বাঁশরী কান্দাপাড়ার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত 2 জন চট্টগ্রাম পোশাক শ্রমিকের কাজ করতেন। রাতে তাদের চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেলে বাড়ির পেছনে একটি গাছে 2 জনের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করছে পুলিশ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ সবাইকে।